পশ্চিম তীরে জেনিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা। জেনিনের ডেপুটি গভর্নর মনসুর আল সাদি সতর্ক করে বলেছেন, শরণার্থী শিবিরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান উত্তর গাজায় সংগঠিত গণহত্যার পুনরাবৃত্তি হতে পারে। এটি পরিকল্পিত গণবিধ্বংসী অভিযান। শুক্রবার 24শে জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। আনাদুলু সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে আল সাদি জানান, ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও শরণার্থী শিবিরের 4টি প্রধান প্রবেশ পথ অবরুদ্ধ করে রেখেছে, ফলে সেখানে প্রবেশ ও বের হওয়া সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তিনি আরো বলেন, শিবিরে কেন্দ্রস্থলে ধারাবাহিক ভবন ও ঘরবাড়ি ধ্বংসের ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইসরায়েলি বাহিনী একটি বৃহৎ পরিসরের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। এদিকে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা জানিয়েছেন, গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সরকার এখন দখলকৃত পশ্চিম তীরের দিকে মনোযোগ দিচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন, গাজা ইসরায়েলের জন্য কৌশলগত চ্যালেঞ্জের সৃষ্টি করলেও পশ্চিম তীর তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক অঞ্চল। বিশারা আরো বলেন, জেনিন ও পশ্চিম তীর জুড়ে চালানো সামরিক অভিযানগুলো আসলে 7ই অক্টোবরের ব্যর্থতা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল। পাশাপাশি এটি ইসরায়েলের জন্য দখলদার নীতিকে আরো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে, বিশেষ করে যদি ট্রাম্প প্রশাসন ফিরে আসে, যা এই ধরনের পদক্ষেপের প্রতি বেশি সহানুভূতিশীল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র 2 দিন পরই ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে নতুন অভিযান শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে তারা বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায়। একই সঙ্গে সাজোয়াজান ও বুলডোজারের সহায়তায় বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে। এর আগে পশ্চিম তীরে বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ প্রবেশ পথ অবরুদ্ধ করে দেওয়া হয়, যাতে শিবিরে প্রবেশ ও বাহিরে যাওয়া সব পথ নিয়ন্ত্রণে রাখা যায়। গত মঙ্গলবার শুরু হয় অভিযানে ইতোমধ্যে 12 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। 3 ইসরায়েলি সহযোগী মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করায় গাজায় 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার 23শে জানুয়ারি স্থানীয় সংবাদ মাধ্যম গাজানাও মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে গাজানাও টিভির 17 লাখ ফলোয়ার রয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে এই সংবাদ মাধ্যমটি। এতে দেখা গেছে হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা 3 জনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই 3 জনের সবাই ফিলিস্তিনি, কিন্তু গত 15 মাসে গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছেন তারা। ভিডিওটি শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত, যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে হামাস। এর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর এসব দোষীদের দণ্ড প্রকাশ্যে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলি সহযোগীদের গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে। গত রোববার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আবারও প্রকাশ্যে আসা শুরু করে হামাসের যোদ্ধারা। এমনকি যুদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় গাজার বিভিন্ন সড়কে দেখা যায়। সেখানে ট্রাফিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেন। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটি 3টি ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপের মেয়াদ 42 দিন। এই সময়ের মধ্যে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। এই প্রথম ধাপে 16তম দিন থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা। যদি এটি সফল হয়, তাহলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেখা যায়। পশ্চিম তীরে অভিযান বন্ধ না করলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হবে, হুমকি হুতিদের। ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে হামলা বন্ধ না করলে আবারও ইসরায়েলি অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলি একটি গণমাধ্যম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের এই হুমকির খবর প্রকাশ করেছে। ইসরায়েলি হাতশুদ বাজমান বা সময়সীমা নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়েমেনে হুতি যোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে অভিযানের নামে নৃশংসতা অব্যাহত রাখলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করবে ইয়েমেন। ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা শুরু করে, কিন্তু ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছেন। জেনিনে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত ও 40 জন আহত হয়েছেন। অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতিরোধে গত 4 দিনে এক ইসরায়েলি সেনা নিহত ও 11 জন আহত হয়েছে। 2023 সালে 7ই অক্টোবর গাজায় আল-আকসা তুফান নামক দখলদার বিরোধী সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর ও বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি সংগ্রামী যুবকরা গাজায় ইসরায়েলি নৃশংসতার জবাব দেওয়া শুরু করেন। এ সময় ইসরায়েলি সেনাদের হামলায় শত শত ফিলিস্তিনি পশ্চিম তীরে শহীদ ও আহত হয়েছেন। গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাস কমান্ডারের।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার হুসেইন ফায়াদকে হত্যার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে সম্প্রতি এক ভিডিওতে তাকে জীবিত অবস্থায় দেখা গেছে। শুক্রবার 24শে জানুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ওয়াইনেট নিউজে জানিয়েছে, হামাসের বেইথাউন ব্যাটালিয়নের কমান্ডার হুসেইন ফায়াদকে একটি ভিডিওতে জীবিত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তাকে উত্তর গাজায় একটি জানাজায় অংশ নিতে দেখা গেছে। সেখানে তিনি গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা এর আগে জানিয়েছিল তারা ফায়াদকে জাবালিয়ার একটি সুড়ঙ্গে হত্যা করেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর চিফ অফ জেনারেল স্টাফ হার্জি হালিবি বলেন, আইডিএফ প্রায় 15 মাসের গাজা উপত্যকায় সামরিক অভিযানে হামাসের প্রায় 20,000 সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। হালিবি জানান, হামাসের সামরিক শাখা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠনের বেশিরভাগ নেতৃত্ব, যার মধ্যে প্রধান ইয়াইয়া সিনওয়ার এবং সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছে। আইডিএফ প্রায় 20,000 হামাসের যোদ্ধাকে হত্যা করেছে। নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় 20 জেলে নিহত। নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে 20 জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার 23শে জানুয়ারি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার 24শে জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে বোর্নোতে বোকো হারামের বিদ্রোহীর একটি গ্রামে হামলা চালিয়ে 20 জেলেকে হত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা। সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্য মরুয়রি বলেছেন, বিদ্রোহীরা বুধবার 22শে জানুয়ারি স্থানীয় সময় বেলা 11টার দিকে গাদানগাড়ির মৎস্যজীবী সম্প্রদায়ের উপর হামলা চালায় এবং ওই এলাকায় কর্মরত জেলেদের উপর গুলিবর্ষণ করে। এতে অন্তত 20 জেলে নিহত হন। মুস্তাফা কাকাল্লা নামের একজন বাসিন্দা বলেছেন, তার শিশু এই হামলায় নিহত হয়েছে এবং তারা 15 জনেরও বেশি লোককে কবর দিয়েছেন। অবশ্য সামরিক বাহিনী ও বর্নো প্রদেশের কর্মকর্তারা হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। শনিবার দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ হিসেবে দ্বিতীয় দফায় শনিবার 4 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্তদের তালিকা শুক্রবার মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করবে হামাস। বৃহস্পতিবার 23শে জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস নেতা জাহির জাবারিন বলেন, শুক্রবার আমরা মধ্যস্থতাকারীদের কাছে 4 জন জিম্মির নাম সরবরাহ করব, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে। জাবারিন বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলের নির্বাসিত অবস্থায় রয়েছেন এবং তিনি পশ্চিম তীরে হামাসের কার্যক্রমের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি। শনিবার বিকেলে নির্ধারিত বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে হামাস 4 জন নারী জিম্মিকে মুক্তি দেবে, যাদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন। হামাসের কাছ থেকে প্রথম ধাপে মুক্তি পাওয়ার কথা থাকা 30 জন জিম্মির বর্তমান অবস্থা সম্পর্কে ইসরায়েলকে বিস্তারিত তথ্য দেওয়ার কথা ছিল। এতে দীর্ঘ প্রতীক্ষিত স্পষ্টতা আসতো যে কতজন জিম্মি জীবিত রয়েছেন। তবে ইসরায়েলি গণমাধ্যম কান নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, হামাস কেবল জীবিত জিম্মিদের সংখ্যা প্রকাশ করতে পারে, তবে নির্দিষ্ট নাম বা বিস্তারিত তথ্য নাও দিতে পারে। তবে ইসরায়েল মনে করছে, জিম্মিদের সংখ্যা জানা গেলে মুক্তিপ্রত্যাশী ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। এদিকে বুধবার হিব্রু সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল হামাসকে স্পষ্টভাবে জানিয়েছে তারা শনিবারে বন্দি বিনিময়ের অংশ হিসেবে জিম্মি আরবেল ইয়াহুদকে মুক্তি দেওয়ার প্রত্যাশা করছে। আরবেল ইয়াহু ইসরায়েলি সেনা সদস্য, যাকে হামাসও বন্দী করে রেখেছে। তার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সীমিত, তবে সম্প্রতি ইসরায়েল আশা করছে দ্বিতীয় দফা বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তাকে মুক্তি দেওয়া হবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই, বলছে রাশিয়া। ক্রেমলিন বৃহস্পতিবার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে বিশেষ কোনো নতুন উপাদান দেখা যাচ্ছে না। চলতি সপ্তাহে ট্রাম্প হাস্যকর যুদ্ধ শেষ না করলে রাশিয়ার উপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর আলোচনা করতে রাজি বলে জানিয়েছে রাশিয়া। তবে চুক্তি বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটা জানতে চায় মস্কো। এর আগে বুধবার যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে ট্রাম্প হুমকি দিয়েছিলেন। যদিও পরে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা করেছেন। বুধবার এক্স হ্যান্ডেলে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত কর চাপানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমেরিকা সহ অন্যান্য দেশে রুশ পণ্যের উপর নিষেধাজ্ঞা চাপানো হবে, বসানো হবে বিরাট হারে শুল্ক। এরপর গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে হোয়াইট হাউস এক সংবাদ সম্মেলনে নিজের পুরনো একটি বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমি আগেও বলেছিলাম, আজও বলছি, 2022 সালে যদি আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতাম তাহলে ইউক্রেন সংকটের সৃষ্টি হতো না
পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিত না। পুতিনের সঙ্গে সবসময় আমার একটি দৃঢ় সমঝোতা ছিল। ট্রাম্প বলেন, পুতিন খুবই স্মার্ট একজন মানুষ এবং ইউক্রেনে তার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার একমাত্র কারণ তৎকালীন প্রেসিডেন্ট বাইডেনকে তিনি পছন্দ করতেন না। কারণ সংবাদ সম্মেলনে ইউক্রেনে সংঘাত থামানোর জন্য নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি চাইছেন, কিন্তু মস্কো পর্যন্ত তার বার্তা পৌঁছাতে পারছে না। সংবাদ সম্মেলনে এই পর্যায়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন যে কবে নাগাদ পুতিনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করতে চান তিনি। জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যে কোনো সময় এটা ঘটতে পারে। যখনই মস্কো চাইবে আমি সাক্ষাতের জন্য প্রস্তুত আছি। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। তিনি বলেন, আমরা সংকেতের অপেক্ষায় আছি, যা এখন আসেনি। পেসকভ বলেন, নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের হুমকি নতুন কিছু নয়, কারণ তিনি এই পদ্ধতি পছন্দ করেন। তার প্রথম মেয়াদও এটা লক্ষ্য করা গেছে। এর আগে জাতিসংঘে রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, ইউক্রেনের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই যুদ্ধ শেষ করার চুক্তি বলতে ট্রাম্প কি বোঝাচ্ছেন সেটা জানা দরকার। তিনি জানিয়েছেন, আমাদের জানা দরকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চুক্তির অর্থ কি। এটা তো শুধু যুদ্ধ বন্ধের প্রশ্ন নয়, প্রথম ও সবচেয়ে জরুরি প্রশ্ন হলো যে কারণে ইউক্রেন সংকট শুরু হয়েছিল সেটা। তিনি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে মনোভাব নেওয়ার জন্য ট্রাম্প দায়ী নন। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেননি, কিন্তু এখন ওই নীতি বদলের ক্ষমতা তার হাতে রয়েছে।